চতুর্থ খণ্ড। জন রান্স যা বলল। ৩ নম্বর লরিস্টন গার্ডেন্স ছেড়ে বেরিয়ে এলাম বেলা ১টার দিকে। কাছের টেলিগ্রাফ অফিসে গিয়ে একটা সুদীর্ঘ টেলিগ্রাম পাঠালো শার্লক হোমস। তারপর একটা গাড়ি ডেকে লেস্ট্রেড প্রদত্ত ঠিকানায় যেতে বলল গারোয়ানকে। যেতে যেতে বলল, সাক্ষ্য প্রমাণ যত টাটকা পাওয়া যায় ততই ভালো। এ কেস নিয়ে আমার মনে আর ধোঁকা নেই, তাহলেও আরও খবর যদি পাওয়া যায় নেওয়া দরকার। আমি বললাম, হোমস তাজ্জব করলে আমাকে। যা বলে এলে তা কি সব জেনেই বললে? ভুল করার মতো কিছু থাকলে তো ভুল করব। ঘটনাস্থলে পৌঁছেই সবার আগে যা দেখলাম তা একটা গাড়ির চাকার দাগ। ফুটপাত ঘেঁষে চাকার দুসারি দাগ পড়েছে। বৃষ্টি গতকাল রাতেই হয়েছে, তার আগে 7 দিনে হয়নি। কাজেই চাকার দাগটা কাল রাতেই পড়েছে। ঘোড়ার খুরের চাপও স্পষ্ট। 3টি অস্পষ্ট, একটা খুব স্পষ্ট, তার মানে নতুন নাল। গ্রেগসন বলেছে সকালের দিকে গাড়ি ছিল না বাড়ির সামনে। গাড়িটা কিন্তু এসেছিল বৃষ্টি আরম্ভ হওয়ার পর। সুতরাং ধরে নিলাম ওই গাড়ি চেপেই গভীর রাতে দুজন এসেছিল বাড়িতে। খুব সোজা তো, কিন্তু হত্যাকারী মাথায় কতটা ঢ্যাঙা তা বললে কি করে? 10 জনের মধ্যে 9 জনের ক্ষেত্রেই লম্বা লম্বা পা ফেলার মাপ থেকে বলে দেয়া যায় মাথায় কতটা ঢ্যাঙা। হিসেবটা সোজা, কিন্তু অঙ্ক দিয়ে তোমার বিরক্তি উৎপাদন করতে চাই না। লোকটার পায়ের ছাপ 2 জায়গায় পেয়েছি, বাইরের কাদায় আর একটা ভেতরের ধুলোয়। হিসেবটা যাচাই করার সুযোগও পেয়েছি। দেয়ালের গায়ে লেখার সময়ে মানুষ মাত্রই চোখের সামনে লেখে, একই লেভেলে। মেঝে থেকে 6 ফুট উঁচুতে লেখা হয়েছে, বাকিটা স্রেফ ছেলে খেলা। লোকটির বয়স বললে কি করে? যে লোক অবলীলাক্রমে 4.5 ফুট পদক্ষেপে হাঁটে, পূর্ণ যৌবন কি তার মধ্যে টলমল করছে না? বাগানের রাস্তাটা ওইভাবে লম্বা লম্বা পা ফেলে হেঁটে এসেছে হত্যাকারী। ছোট পদক্ষেপে হেঁটেছে পেটেন্টে চামড়ার বুট, সে ছাপ ভেঙে দিয়েছে চৌকোনো মুখবুট। এর মধ্যে রহস্য নেই ওয়াটসন। প্রবন্ধটায় পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়ার যেসব নিয়মকানুন লিখেছি তারই কিছু কিছু প্রয়োগ করেছি মামুলি জীবনে। বলো, আর কি কি বুঝতে পারোনি? আঙুলের নখ আর ত্রিচিনোপল্লী। দেয়ালে লেখাটা একজন পুরুষের আঙুলের, রক্তে আঙুল ডুবিয়ে লিখেছে। আতশকাচের মধ্যে লক্ষ্য করলাম লিখতে গিয়ে প্লাস্টারের আঁচড় পড়েছে। নখ কাটা থাকলে আঁচড় পড়ার কথা নয়। মেঝে থেকে খানিকটা ছাই কুড়িয়ে নিয়েছিলাম, মনে আছে? কালচে স্তরে স্তরে সাজানো। একমাত্র ত্রিচিনোপল্লী চুরুটেই এমন ছাই হয়। চুরুটের ছাই নিয়ে আমার বিশেষ পড়াশোনা আছে, এ বিষয়ে একটা প্রবন্ধও লিখেছি। বললে অহংকার শোনায়, কিন্তু যে কোনো চুরুট বা তামাকের যে কোনো ছাই দেখে আমি বলে দিতে পারি কোনটা কোন ব্র্যান্ডের এবং তফাৎ কোথায়। লেস্ট্রেড আর গ্রেগসনের সাথে দক্ষ ডিটেকটিভের তফাৎ ওইখানেই। লালচে মুখ, ওটা একটা আন্দাজি ব্যাপার, তবে আমার বিশ্বাস ভুল হবে না। এই পরিস্থিতিতে এর বেশি জিজ্ঞেস করো না। কপালে হাত চালিয়ে বললাম, মাথা ঘুরছে। যতই ভাবছি ততই রহস্যজনক ঠেকছে। ফাঁকা বাড়িতে 2 জন এলো কি মতলবে? শুধু 2 জনই যে এসেছিল তার কি প্রমাণ? কোচোয়ান গেল কোথায়? একজন কি আরেকজনকে বিষ খেতে বাধ্য করতে পারে? অত রক্ত এলো কোত্থেকে? হত্যাকারী হত্যা করতেই বা গেল কেন? ডাকাতির চিহ্ন তো দেখা যায়নি। মেয়ের আংটি বা এলো কোত্থেকে? সবচেয়ে বড় রহস্য, সরে পড়ার আগে দ্বিতীয় ব্যক্তি জার্মান শব্দ র্যাচি লিখতে গেল কেন? কিছুই বুঝছি না। কোনোটির যোগসূত্র খুঁজে পাচ্ছি না। সম্মতিসূচক হাসল বন্ধুবর। বলল, অল্পের মধ্যে সব কয়টা রহস্য গুছিয়ে বললে। অস্পষ্ট এখনো অনেক কিছুই, কিন্তু মূল বিষয়গুলো সুস্পষ্ট আমার মনের মধ্যে। লেস্ট্রেড বেচারি যে আবিষ্কার করে তুরুপ করে নাচছে, ওটা আসলে পুলিশের চোখে ধুলো দেওয়ার ব্যবস্থা। পুলিশ যাতে ভুল পথে তদন্ত করে, সমাজবাদ আর গুপ্ত সমিতি নিয়ে ঘুরে মরে। ও লেখা কোনো জার্মান লেখেনি। এ অক্ষরটা জার্মান ছাদে লেখা, লক্ষ্য করেছ নিশ্চয়, কিন্তু খাঁটি জার্মান ল্যাটিন ছাদে লেখে। নিশ্চিন্ত মনে তাই বলতে পারো একজন আনাড়ি জার্মান ছাদ নকল করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। স্রেফ ধোঁকা দিয়ে দ্বিপথে চালনা করার প্রয়াস।
ডাক্তার, এর বেশি আর তোমায় বলবো না। জানো তো, জাদুকর হাত সাফায়ের কায়দা যদি বলেই দেয় তাহলে আর বাহাদুরি পায় না। আমার কাজের পদ্ধতি যদি বেশি বলতে থাকি, তুমি আমাকে সাধারণ মানুষের পর্যায়ে ফেলবে। কখনোই না। অমন কাজ আমার দ্বারা সম্ভব হবে না। এই পৃথিবীতে গোয়েন্দাগিরিকে শক্তভাবে বিজ্ঞানের আসনে তুমি প্রথম বসালে। কথাগুলো মন থেকে বলেছিলাম। বন্ধুকে দেখলাম আনন্দে আরক্ত হয়ে উঠল। গোড়া থেকেই দেখছি প্রশংসা শুনলে গলে যায় হোমস। সৌন্দর্যের প্রশংসায় যেমন মেয়েরা ডগমগ হয়, শার্লক হোমসও স্বকীয় শিল্পের প্রশংসায় বিচলিত হয়। তাই ফের বলল, তাহলে আর একটা কথা বলা যাক। পেটেন্ট চামড়ার বুট আর যৌকোনো মুখ বুট একই গাড়িতে এসেছে। বাগানের রাস্তা বেয়ে বন্ধুর মতো হাত ধরাধরি করে হেঁটেছে। বাড়ির মধ্যে ঢোকার পর পেটেন্ট চামড়ার এক জায়গা দাঁড়িয়ে থেকেছে, কিন্তু চৌকোনো বুট ঘরময় পায়চারি করেছে। ঘরের ধুলোতেই সে ছাপ রয়েছে। লোকটা একদণ্ডও থামেনি, ক্রমাগত এদিক ওদিক করেছে, বক বক করেছে, একটু করে নিজেকে তাতিয়ে খুনের প্রস্তুতি এনেছে। উত্তেজনা বৃদ্ধি পেয়েছে পায়চারি করার সাথে সাথে। বুঝলাম ক্রমশ বেশি লম্বা পা ফেলার ছাপ দেখে শেষকালে ক্রোধ যখন চরমে পৌঁছেছে, খুন করেছে সঙ্গীকে। যা বললাম তার কিছু জেনেছি, বাকিটা অনুমান করেছি। তদন্ত শুরু করার মতো ভালো বনেট কিন্তু পেয়েছি। এবার চটপট কাজটা শেষ করা দরকার, কেননা বিকেলে হ্যালির কনসার্টে যাব নরমান নেরুদার বাজনা শুনতে। এ কথা যখন হচ্ছে, গাড়ি তখন চলেছে বিবর্ণ নোংরা রাস্তা আর বিষণ্ণ নিরানন্দ অলিগলি দিয়ে। সবচেয়ে নোংরা আর নিরানন্দ গলির মুখে এসে দাঁড়িয়ে গেল গাড়ি। মৃত্যুরঙিন ইটের দেয়ালে একটা ফাঁক দেখিয়ে কোচোয়ান বলল, অডলি কোর্ট, এখানেই পাবেন আমাকে, ঘুরে আসুন। অডলি কোর্ট খুব একটা আকর্ষণীয় অঞ্চল নয়। সরু গলিপথের পর পাথর বাঁধানো একটা চতুর্ভুজ ক্ষেত্র, সারি সারি হীনদর্শন বাড়ি, বিরং পোশাক পরা নোংরা বাচ্চাদের চেহারার মাঝ দিয়ে পৌঁছালাম 46 নম্বর বাড়ির সামনে। দরজায় তামার পাতে খোদাই করা রানসের নাম। খোঁজ নিয়ে জানা গেল কনস্টেবল মহোদয় এখন শয্যায়। খবর পাঠানোর পর আমাদেরকে বসতে দেয়া হলো সামনের সংকীর্ণ বারান্দায়। ঘুম থেকে তুলে আনার জন্য মেজাজ সপ্তম আসমানে চড়িয়ে হাজির হলো জন রানস। বলল, আমি তো রিপোর্ট দিয়ে এসেছি অফিসে। পকেট থেকে একটা আধগিনি বের করে চিন্তামগ্নভাবে নাচাতে নাচাতে হোমস বলল, আমরা বসেছিলাম তোমার নিজের মুখে ব্যাপারটা শুনতে। সোনার ছোট্ট চাকতির দিকে চেয়ে কনস্টেবল বলল, সানন্দে বলবো, বলুন কি জানতে চান। যা যা ঘটেছিল বলো তোমার মতো করে। ঘোড়ার চুল দিয়ে ঠাসা সোফায় বসল রানস। কপাল কুঁচকে ভেবে নিল যাতে একটা কথাও বাদ না যায়। বলল, গোড়া থেকেই বলছি। আমার ডিউটি রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। হোয়াইট হার্টের মদের আড্ডায় 11টা নাগাদ একটা মারপিট হয়েছিল। তারপর সব কিছু ঠান্ডা। 1টার সময় শুরু হলো বৃষ্টি। হল অ্যান্ড গ্রোভ বিটের কনস্টেবল হ্যারি মার্চারের সাথে দেখা হয়ে যেতে হেনরিয়েট্টা স্ট্রিটে গল্প করতে লাগলাম দুজনে। এর একটু পর 2টোর দিকে ঠিক করলাম ব্রিক্সটন রোডে সব ঠিকঠাক আছে কিনা টহল দিয়ে দেখে আসা যাক। ভীষণ নোংরা আর ফাঁকা রাস্তা। 2-1টা গাড়ি পাশ দিয়ে গেল, তাছাড়া আর কাউকে দেখলাম না। পাশাপাশি হাঁটতে হাঁটতে দুজনে ভাবছি, এই সময়ে একটু জিন পেলে কি ভালোই না হতো। এমন সময় হঠাৎ একটা বাড়ির জানালায় আলোর আভা দেখলাম। লরিস্টন গার্ডেন্সের ও 2টো বাড়িতে কেউ থাকে না আমি জানতাম, কারণ বাড়ির মালিক নর্দমা সাফ করে না, অথচ একজন ভাড়াটে টাইফয়েড রোগে মারা গেছে। তাই অবাক হলাম বাড়ির মধ্যে আলো দেখে। সন্দেহ হলো ব্যাপার সুবিধার নয়। দরজার সামনে আসতেই থমকে দাঁড়ালে। ফিরে এলে বাগানের দরজায়। কেন বলো তো? বাধা দিয়ে বলল হোমস। ভীষণ চমকে তরাত করে উঠে লাফিয়ে দাঁড়ালো রানস। বিস্ময়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল শার্লক হোমসের মুখ পানে। আরে সর্বনাশ, সত্যিই থমকে গিয়ে ফিরে এসেছিলাম। কিন্তু আপনি স্যার জানলেন কি করে? ভারী আশ্চর্য তো। ব্যাপারটা কি জানেন? দরজার সামনে পর্যন্ত গিয়ে বাড়ির ভেতরটা এমন খা খা অবস্থায় নিস্তব্ধ দেখলাম যে মনে হলো একা যাওয়াটা ঠিক হবে না।
সাথে কাউকে রাখি। ভূতের ভয় আমার নেই, কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো টাইফয়েডে মরেছে যে, সে হয়তো ফিরে এসেছে মৃত্যুর কারণ খুঁজতে। ভাবতেই গা ছমছম করে উঠল। ভাবলাম ফিরে যাই, মার্চারের লণ্ঠন দেখলে ডেকে নিয়ে আসি। কিন্তু কাউকেই দেখলাম না, না মার্চার না কেউ। কেউ ছিল না রাস্তায়, জ্যান্ত কেউ ছিল না, কুকুর পর্যন্ত না। তাই সাহসে বুক বেঁধে ফিরে এলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। কোনো আওয়াজ না পেয়ে গেলাম যে ঘরে আলো জ্বলছিল। ম্যান্টেল পিসে লাল মোমবাতি জ্বলতে দেখলাম, সে আলোয় দেখলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।